আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমি দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা এই শাখায় ক্লাস নেব। আমি 19-20 সেশনে ইন্টারমিডিয়েটে আমার প্রথম ক্লাস। আমি তোমাদের এর আগে তোমাদের ক্লাসে যাইনি, আর অনলাইনে ক্লাসও আমি প্রথম ক্লাস। আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই বিষয়ের দ্বিতীয় পত্রের ক্লাস নেব। দ্বিতীয় পত্র বিপণন, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে যেটা পড়ানো হয় সেটা হলো প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা, এবং সেকেন্ড ইয়ারে বিপণন। আজকে আমি সেকেন্ড ইয়ারের বিপণনের ক্লাস নেব। আজকে যে চ্যাপ্টারে ক্লাস নেব সেটা হলো বিপণন কার্যাবলী। এটা তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের আজকে আমি তোমাদের ক্লাস নেব। তৃতীয় অধ্যায়ের যে জিনিসটা নিয়ে আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটা হলো বিপণন কার্যাবলী বলতে কি বোঝায়, আর বিপণনের কার্যাবলীগুলো কি, এগুলি নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তোমাদের এখন রিভাইজ ক্লাস চলছে। রিভাইজ ক্লাসে আমি আসলাম। তা আজকে আমি তোমাদের বলবো যে বিপণন কার্যাবলী কি, বিপণন কার্যাবলী বলতে কি বোঝায়। বিপণন কার্যাবলী হলো পণ্য সেবা বন্টন প্রক্রিয়ায় যে সকল কার্যধারা বা সেবা সম্পাদিত হয় তাকে বলা হয় বিপণন কার্যাবলী। এটা হলো মূল কথা আর কি, যে পণ্য এবং সেবা এই দুইটা জিনিস আমরা বিপণন করি। পণ্য এবং সেবা বিপণন প্রক্রিয়ায় কাজ বা কার্যধারা বা সেবা সম্পর্কিত কাজকে বলা হয় বিপণন কার্যাবলী। এখন বিপণন করতে যে মূলত আমরা বলে থাকি যে পণ্য উৎপাদন থেকে পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছার পর্যন্ত যে সকল কার্যাবলী সম্পাদিত হয় তাকে আমরা বিপণন বলি মূলত। কিন্তু বিপণনের যদি সংজ্ঞাটা আরও গভীরভাবে চিন্তা করি তাহলে পণ্য উৎপাদনের পূর্বেও কিছু কাজ থেকে যায়, কিছু কাজ হয়, সংগঠিত হয়, আবার চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছার পরও কিছু কাজ করতে হয় বা কিছু কাজ বিপণনের ভিতর চলে আসে। সুতরাং বিপণনের সংজ্ঞাটা আর একটু উৎপাদনের পূর্বেও বিপণনের কাজটা করতে হয়, বা উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছার পরেও কিছু বিপণনের কাজ থেকে যায় বা বিপণনের কাজ দেখা যায়। তাহলে বিপণনের সংজ্ঞাটা তোমরা পড়ে আসছো প্রথম অধ্যায়। বিপণন কি? বিপণন হলো কোম্পানিগুলো ভোক্তার ভ্যালু সৃষ্টি করে। এই ভ্যালু সৃষ্টি করার পর এটার বিনিময়ে ক্রেতার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে। তাহলে বলা যায় যে পণ্য এবং সেবার ভ্যালু সৃষ্টি করে কোম্পানিগুলো, এবং বিনিময় ভ্যালু অর্জনের জন্য কোম্পানি ক্রেতার সাথে একটা শক্তিশালী সম্পর্ক তৈরি করে। পণ্য উৎপাদনকারী পণ্য ভোক্তার কাছে যদি পৌঁছাতে না পারে তাহলে পণ্য উৎপাদন করবে না। তাই ভোক্তার কাছে পণ্যটা পৌঁছাতে হবে, এবং পৌঁছানোর পর উৎপাদন কার্যক্রম তাকে অবিরাম রাখার জন্য ক্রেতাকে ধরেও রাখতে হবে। তাহলে ক্রেতাকে ধরে রাখাও বিপণনের একটা কাজ। তাহলে পণ্য এবং সেবার ভ্যালু তৈরি করে, ভোক্তার জন্য পণ্য এবং সেবার ভ্যালু তৈরি করে, বিনিময়ে এই ভ্যালু অর্জনের জন্য ভোক্তার সাথে একটা ভালো সম্পর্ক, শক্তিশালী সম্পর্ক সে তৈরি করে। মানে ভ্যালু বলতে এখানে কি বোঝায়? ভ্যালু বলতে বোঝায় যে চাহিদা তৈরি করে, পণ্যের উপযোগ তৈরি করে,
পণ্যটা ক্রেতার প্রয়োজনীয়তার ভিতর নিয়ে যায়, তাহলে ক্রেতা পণ্যটা কিনতে আগ্রহী হয়, ক্রেতা পণ্যটা কেনার পর এই ভ্যালুর বিনিময়ে ভোক্তার নিকট বিক্রেতা পণ্যটা বিক্রি করতে পারে। তাহলে উৎপাদনকারীরা পণ্যের বা কোম্পানিরা পণ্যের ভ্যালু তৈরি করার পর নেক্সট এই ভ্যালু অর্জনের জন্য এই ভ্যালু অর্জনের কাজটা সে সম্পাদিত করার জন্য সে ক্রেতার সাথে একটা ভালো একটা শক্তিশালী সম্পর্ক তৈরি করার প্রয়াস পায় বা তৈরি করার চেষ্টা করে বা তৈরি করে। তাই সেটা হলো প্রথম চ্যাপ্টারের পড়া, যে বিপণন কি। আমি বলবো যে আমার তৃতীয় চ্যাপ্টারে পড়া হলো বিপণনের কার্যাবলী কি। বিপণনের কার্যাবলী পণ্য, সেবা বা ধারণা, এই যে তিনটা আছে, পণ্য এবং সেবা এবং ধারণা, এই তিনটা বন্টন প্রক্রিয়ায় যে কাজ বা কার্যধারা বা সেবা কাজ সম্পাদিত হয় তাকে বলবো আমরা বিপণন। তাহলে বিপণন ক্রেতার সাথে উৎপাদনকারীর একটা সম্পর্ক তৈরি করে, যোগসূত্র তৈরি করে। উৎপাদনকারী পণ্য উৎপাদন করবে, ক্রেতা পণ্য কিনবে বা ভোক্তা পণ্যটা কিনবে, তাদের ভিতরে একটা যোগসূত্র তৈরি হবে। উৎপাদক যদি পণ্যটা না তৈরি করে ভোক্তা কিনতে পারবে না, তাদের ভিতর যোগসূত্র তৈরি হবে না। তাহলে যোগসূত্র, ক্রেতা এবং ভোক্তার ভিতর যোগসূত্র স্থাপনকারী কাজটা হলো বিপণনের কাজ। তাহলে উৎপাদনকারী উৎপাদন করবে, ক্রেতা টার্গেট করে উৎপাদন করবে এবং সে উৎপাদিত পণ্যটা ক্রেতার হাতে তুলে দেবে। এখন যদি সে ক্রেতা টার্গেট করতে না পারে, তার কাঙ্ক্ষিত ক্রেতার কাছে তার উৎপাদিত পণ্যটা যদি বিক্রি করতে না পারে, তাহলে তার পণ্যটা গুদামে পড়ে থাকবে, তার পণ্যটা বিক্রি হবে না, তার প্রতিষ্ঠান লোকসানি প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হবে। এই কাজটা করা যাবে না। সেই জন্য কি করতে হবে? ক্রেতার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। ক্রেতার সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যে কাজ বা যে কার্যধারা বা যে সেবাধর্মী কাজ করা হয় তাকে বলা হয় বিপণন। আর এই কাজগুলো যে করা হয়, কাজ বা কার্যধারার মাধ্যমে ভোক্তার নিকট পণ্যটা পৌঁছে দেয়, সেটা হলো বিপণনের কার্যাবলী। উৎপাদকের কাজ হলো উৎপাদন করা এবং নেক্সট এটা চূড়ান্ত ভোক্তার কাছে যাতে পৌঁছে সেটা নিশ্চিত করা। যদি চূড়ান্ত ভোক্তার কাছে তার পণ্যটা না পৌঁছে, তাহলে তার উৎপাদনটা ব্যাহত হবে, তার উৎপাদন করে কোনো লাভ নাই, তার উৎপাদিত পণ্য গুদামে পড়ে থাকবে, বিক্রি হবে না। উৎপাদনকারী একটা লোকসানি প্রতিষ্ঠানে বা উৎপাদনকারী কখনো লাভের মুখ দেখবে না। তাহলে বিপণন কার্যাবলী উৎপাদনকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক সময় ছিল যে উৎপাদক যাই উৎপাদন করে ভোক্তা তাই কিনে। সে সময় মানুষের চাহিদা ওই পরিমাণ ছিল না, বা ওই সময় প্রতিযোগিতা কোম্পানিগুলির ভিতর পণ্য উৎপাদকদের ভিতরে ওই রকম প্রতিযোগিতা ছিল না। সেই জন্য উৎপাদক যাই উৎপাদন করে বাজারে সবই বিক্রি হয়। সেই সময় মার্কেটিংয়ের ব্যাপারটা এইভাবে দেখা হতো না। এটা হলো অনেক আগের কথা। কিন্তু বর্তমানে মার্কেট কম্পিটিটিভ মার্কেট, মানুষের চাহিদা দিন দিন বাড়ছে, মানুষের রুচি দিন দিন চেঞ্জ হচ্ছে। গ্লোবাল ইকোনমি, বিশ্বায়নের এই যুগে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোক্তার রুচিবোধ চেঞ্জ হয়, ভোক্তার ফ্যাশন চেঞ্জ হয়, ভোক্তার আয়ের পরিমাণটা চেঞ্জ হয়। সব দিক দিয়ে বিবেচনা করলে ভোক্তা পণ্য এবং সেবা, নিত্য নতুন পণ্য এবং সেবা সে ভোগ করতে চায়। সেই জন্য মার্কেটে বা ভোক্তার প্রয়োজন মেটানোর জন্য হরেক রকম উৎপাদনকারী হরেক রকমের পণ্য বা সেবা নিয়ে কাজ করছে। এখন তাদের মূল টার্গেট হলো যে উৎপাদিত পণ্য এবং সেবা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। এখন পৌঁছে দেওয়ার জন্য যে কাজটা করতে হয় সেটা হলো বিপণন কার্যাবলী। বিপণন কার্যাবলী ভোক্তার জন্য যেমন ইম্পর্টেন্ট, ভোক্তা সঠিক মানের, ন্যায্য দামের
পণ্যটা সঠিক সময়ে তার হাতে পাবে, বিপণন কার্যাবলী যদি সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। আর ইসের দিক দিয়ে উৎপাদনকারীর দিক দিয়ে জিনিসটা গুরুত্বপূর্ণ এই জন্য যে সে সঠিকভাবে পরিকল্পনা বা মাফিক টার্গেটেড ভোক্তার কাছে সঠিক পরিমাণের পণ্যটা সে পৌঁছে দিতে পারবে। এর মাধ্যমে সে একটা লাভজনক, তার প্রতিষ্ঠানে একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। তাহলে বলা যায় পণ্য এবং সেবা বন্টন প্রক্রিয়ায় সম্পাদিত কার্য দ্বারা বা সেবা সংক্রান্ত কাজকে আমরা বন্টন কাজ বলতে পারি। ঠিক আছে, তাহলে বিপণন কাজটা তাহলে সব দিক দিয়ে ইম্পর্টেন্ট, ভোক্তার জন্য ইম্পর্টেন্ট, ক্রেতা উৎপাদনকারীর দিক দিয়েও ইম্পর্টেন্ট। এখান থেকে একটা যদি আমি একটা সিকিউ বা কোশ্চেন করি, তোমাদের যে পরীক্ষায় আসবে একটা উদ্দীপক তৈরি করি, তাহলে উদ্দীপক তৈরি করার ভিতরে বিপণন কার্যাবলীর ভিতরে একটা উদ্দীপক তৈরি করলাম যে বিপণন কাজটা কেন গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা উদ্দীপক তৈরি করা যায়, সেটা আগামী ক্লাসে আমি বলবো, যদি আগামী ক্লাসে থার্ড চ্যাপ্টারের উপর আমি ক্লাস নেই। এখন আমি তোমাদের যেটা পড়াবো ইম্পর্টেন্ট মূল টপিকসটা, সেটা হলো বিপণন কার্যাবলী। বিপণন কার্যাবলী বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো তোমাদের বইতে যেভাবে ভাগ করা আছে, বিপণন কার্যাবলী প্রথমত মালিকানা হস্তান্তরের ভিত্তিতে ভাগ করা যায়, বন্টন সংক্রান্ত আর সহায়ক কার্যাবলী। বিপণন কার্যাবলী এই প্রথম ভাগটা হলো এইভাবে, মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাজ এগুলো, মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাজ ক্রয় কাজ, বিক্রয় কাজ, প্রমিতকরণ কাজ, পর্যায়িতকরণ কাজ আর ঝুঁকি গ্রহণ কাজ। এটা হলো মালিকানা হস্তান্তর। ক্রয় কাজ, ক্রয়, বিক্রয়, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, ঝুঁকি গ্রহণ, এগুলি প্রতিটার উপরে একটা উদ্দীপক তৈরি করা যায়, প্রতিটা পয়েন্টের উপর। যদি বিপণনের কার্যাবলী কি কোশ্চেন করি, তাহলে প্রথমেই আসে বিপণনের মাধ্যমে ক্রয় বিক্রয় কাজ সম্পাদিত হয়, বিপণনের মাধ্যমে প্রমিতকরণ হয়, বিপণনের মাধ্যমে পর্যায়িতকরণ হয়, বিপণনের মাধ্যমে ঝুঁকি গ্রহণ করা হয় বা ঝুঁকিটা বিপণনের মাধ্যমে আসে। তো এটা হলো বিপণনের মালিকানা সংক্রান্ত কাজ। নেক্সট যেটা, সেটা হলো বন্টন সংক্রান্ত কাজ। বিপণনের মাধ্যমে পণ্য পরিবহন করা হয়, গোদামজাতকরণ করানো হয়, মরুকীকরণ করা হয়, ফরমাইশ গ্রহণ করা হয়, পৃথকীকরণ করা হয়। সহায়ক কার্যাবলীর ভিতরে আছে নীতি প্রণয়ন করে, অর্থ সংস্থান বিপণনের একটা বড় কাজ, যন্ত্রপাতি সংগ্রহ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, প্রসার, বাজার তথ্য সংগ্রহ এবং বিক্রেতার সেবা। এভাবে ভাগ করা আছে বিপণন কাজকে। এখন আমি প্রথম থেকেই ধরি যে বিপণনের প্রথম কাজ হলো ক্রয়। এটা হলো মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাজ। ক্রয়ের মাধ্যমে মালিকানা উৎপাদকের কাছ থেকে বা মিডলম্যানের কাছ থেকে মালিকানা ভোক্তার নিকট চলে আসে। ভোক্তা ক্রয়ের মাধ্যমে মালিকানাটা মিডলম্যান বা মধ্যস্থ কারবারির কাছ থেকে বা উৎপাদকের কাছ থেকে তার মালিকানা সত্যটা, পণ্য এবং সেবার মালিকানা সত্যটা নিজের কাছে নিয়ে আসে, সেটা হলো ক্রয়। এখন ক্রয়ের ভিতর অনেক কাজ আছে, সেটা পরে বলি। নেক্সট হলো বিক্রয়। উৎপাদক বা মিডলম্যান বা মধ্যস্থ কারবারিরা ভোক্তার নিকট বিক্রয়ের মাধ্যমে নির্দিষ্ট মূল্যের মাধ্যমে পণ্য বা সেবা ভোক্তার কাছে হস্তান্তর করে। এই দুইটা হলো মালিকানা সংক্রান্ত কাজ। এক নম্বর হলো ক্রয়, নেক্সট হলো বিক্রয়।
তারপরে হলো প্রমিতকরণ, স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন কি? ক্রেতা পণ্যের যে বিশেষ বৈশিষ্ট্য, ক্রেতা পছন্দ এবং অপছন্দ, ক্রেতার পছন্দ এবং অপছন্দের ভিত্তিতে এই দুইটা জিনিস থাকতে হবে, ক্রেতার পছন্দ এবং অপছন্দ। এই দুইটার পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে যখন বিশেষ বৈশিষ্ট্যের পণ্যকে আলাদা মান দেওয়া হয়, আলাদা মান, পণ্যের আলাদা মান নির্ধারণ করা হয়, তখন সেটাকে বলা হয় প্রমিতকরণ, স্ট্যান্ডার্ডাইজেশন। পণ্যের এই মানটা নির্ধারণ করা হয়, পণ্যের ভিতরে এই বিশেষ বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য নির্ধারণ করে পণ্যকে যখন চিহ্নিত করা হয় সেটাকে বলা হয় পর্যায়ে প্রমিতকরণ। এখন প্রমিতকরণে পণ্যের বৈশিষ্ট্য ফুটে ওঠে, পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, পণ্যের মানগত বৈশিষ্ট্য প্রমিতকরণের মাধ্যমে ফুটে উঠে, যা ক্রেতার পছন্দ এবং অপছন্দের উপর ভিত্তি করে ঠিক করা হয়, বা ক্রেতার প্রয়োজনের উপর ভিত্তি করে ঠিক করা হয়, সেটা হলো প্রমিতকরণ। এখন মান নির্ধারণের পর পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে বলা হয় পর্যায়িতকরণ। পণ্যকে প্রমিতকরণকৃত পণ্যকে যখন বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় সেটাকে বলা হয় পর্যায়িতকরণ। একটা পণ্য বিভিন্ন গ্রেডের হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, যে একটু ভালো পণ্য বা তার চেয়ে একটু কম ভালো পণ্য, তার চেয়ে কম ভালো পণ্য, টোটাল পণ্যকে এইভাবে ভাগ করানো যায়, সেটাকে বলা হয় পর্যায়িতকরণ। নেক্সট হলো ঝুঁকি গ্রহণ। এটা হলো মালিকানা হস্তান্তর করতে যে এই কাজগুলো হয়ে থাকে। ঝুঁকি গ্রহণ, উৎপাদক পণ্য উৎপাদন করবে, উৎপাদন করার পর একটা নির্দিষ্ট বন্টন প্রণালীর মাধ্যমে পণ্য বা সেবা ভোক্তার নিকট পৌঁছবে। এই পুরা বন্টন প্রণালীর ভিতর বা বন্টন প্রক্রিয়ার ভিতর অনেক ঝুঁকি থাকে। এই ঝুঁকিটা মধ্যস্থ কারবারি বা উৎপাদনকারীকে এই ঝুঁকিটা বহন করতে হয়। এই জন্য যে এটার বিভিন্ন কাজ আছে, যেমন বন্টন সংক্রান্ত এই কাজগুলো, প্রতিটা কাজের ভিতর যারা মিডলম্যান, মধ্যস্থ কারবারি বা উৎপাদক, তাদের এই ঝুঁকিটা এই কাজের ভিতর গ্রহণ করতে হয়। পরিবহনের ক্ষেত্রে ঝুঁকি আসবে, উৎপাদকের ঝুঁকি আসবে, বন্টন প্রণালীতে যাদের কাজ থাকে তাদের ঝুঁকি থাকবে, পণ্য পরিবহন করতে যে গুদামজাতকরণের বেলায় তাদের ঝুঁকি থাকবে। গুদামজাতকরণের কাজটা করতে যে দেখলো যে পণ্য গুদামজাতকরণ করা হলো, একটা নির্দিষ্ট সময়ের পর পণ্যের দামটা স্থিতিশীল থাকবে, দেখা গেল দামটা স্থিতিশীল না, দামটা আরও কমে গেছে। এরকম অনেক ঝুঁকি তাকে এখানে নিতে হয়। মোড়কীকরণের ঝুঁকি নিতে হয়, মোড়কীকরণ যে জন্য করলো, মোড়কীকরণটা ক্রেতার নিকট পছন্দ হলো না, সে ঝুঁকিও তাকে নিতে হয়। তারপরে পৃথকীকরণের ঝুঁকি নিতে হয়। ক্রেতা বা চূড়ান্ত ভোক্তার পছন্দ অনুযায়ী মিডলম্যান বা মধ্যস্থ কারবারি বা উৎপাদক টোটাল পণ্যটাকে, এটা বড় আকারে পণ্যটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট আকারে যখন বিভক্ত করা হয় তখন তাকে বলা হয় পৃথকীকরণ। যেমন বাজারে এখন বিক্রি হয় পোলাওর চাল 1 কেজির প্যাকেট বিক্রি হয়। এই 1 কেজি ক্রেতার সুবিধার্থে 1 কেজির প্যাকেট করে বিক্রি করতেছে। লবণের 1 কেজি প্যাকেট বিক্রি হয়, লবণের আধা কেজি লবণের প্যাকেট বিক্রি হয়। এটা হলো পণ্যকে পৃথকীকরণ করা, ক্রেতার সুবিধার জন্য, ক্রেতার উপযোগী করার জন্য, ক্রেতার ক্রয় ক্ষমতার ভিতর নেওয়ার জন্য, ক্রেতার পছন্দের ভিতর নেওয়ার জন্য, ক্রয় পছন্দের ভিতর নেওয়ার জন্য এই কাজগুলো করা হয়। এই প্রতিটা কাজটা ভিতরে কিন্তু ঝুঁকি রয়ে যায়। ক্রেতা এই জিনিসটা পছন্দ করবে কি না, ক্রেতা এটা করার পর, আর পৃথকীকরণ করার পর ক্রেতা পণ্য কিনবে না, এই ঝুঁকিটা থেকে যায়। পরিবহনও ঝুঁকি থেকে যায়, গুদামজাতকরণের ঝুঁকি আছে, মোড়কীকরণের ঝুঁকি আছে,
পৃথকীকরণের ঝুঁকি আছে, ফরমাইশ সংগ্রহের বেলায় ঝুঁকি আছে। ফরমাইশ দিল ক্রেতা, সে অনুযায়ী ক্রেতার কাছে পণ্য পৌঁছাতে পারলাম না, বা ফরমাইশটা ক্রেতা বাতিল করলো, আমি উৎপাদন করলাম, ক্রেতা যে কোনো কারণে ক্রেতা পণ্য ফরমাইশটা বাতিল করলো, সেটারও ঝুঁকি আছে। তাহলে মালিকানার বেলায় অনেক ঝুঁকি থেকে যায়। ঝুঁকিগুলো পরবর্তী বন্টন সংক্রান্ত কাজের ভিতর ঝুঁকিগুলো দেখা যায়। নেক্সট কাজ হলো সহায়ক কার্যাবলী। এখন অর্থনীতিটা হলো, এটাকে ইংরেজিতে বলে গ্লোবাল ইকোনমি। গ্লোবাল ইকোনমি মানে বিশ্বায়নের এই যুগে যে বাজার অর্থনীতি, এই যুগে যারা পণ্য এবং সেবা উৎপাদন করে তারা চেষ্টা করে যে বেশি পরিমাণে বৃহদায়তন উৎপাদনের মাধ্যমে পণ্য বাজারজাতকরণ করতে, পণ্যের বাজার তৈরি করতে। এখন বৃহদায়তন কোম্পানির মাধ্যমে, বৃহদায়তন উৎপাদনের মাধ্যমে যদি উৎপাদনকারী বাজারে আসতে চায়, ভোক্তার সাথে সংযোগ স্থাপন করতে চায়, তাহলে তাকে বড় ইনভেস্টমেন্ট করতে হবে। বড় ইনভেস্টমেন্ট করার জন্য তাকে বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন করতে হবে, যে আমি বড় ইনভেস্টমেন্ট, বেশি উৎপাদন করতে, যে আমি কোম্পানি তৈরি করব, বড় প্রতিষ্ঠান মানে একটা কোম্পানি তৈরি করব। অ্যান্ড কোম্পানি উৎপাদন করতে যে বিভিন্ন নীতি প্রণয়ন করে, বিভিন্ন নীতি, আমি সাপোজ একটা নীতি বললাম যে কোম্পানি একটা কম্পিটিটিভ মার্কেটে, আমি কম্পিটিটিভ মার্কেটে পণ্য উৎপাদন করলো, এটা তার একটা নীতি, যে আমি কম্পিটিটিভ মার্কেটে উন্নত মানের পণ্য ভোক্তার নিকট সরবরাহ করে ভোক্তার আস্থা অর্জন করব এবং আমার পণ্যটা বেশি বাজারে বিক্রি হবে, এটা একটা নীতি। আবার বললো যে আমি পণ্য কম পরিমাণে উৎপাদন করব, ধীরে ধীরে কম্পিটিটিভ মার্কেটে বা প্রতিযোগিতামূলক বাজারে ধীরে ধীরে আমার অংশটা বাড়াবো বা আমার বিক্রিটা আমি বাড়াবো এবং ধীরে ধীরে উৎপাদনও বাড়াবো, এটা একটা নীতি। তাহলে মার্কেটিংয়ের নীতি প্রণয়ন, মার্কেটিংয়ের বিপণনের একটা বড় কাজ। কি নীতিতে সে ভোক্তার নিকট পণ্যটা বিক্রি করবে, এটা একটা বড় কাজ। এটা হলো সহায়ক কার্যাবলী, মার্কেটিংয়ের সহায়ক কার্যাবলী, যে নীতি প্রণয়ন করতে হবে, যে ভোক্তার সাথে যে সংযোগ করব, এই সংযোগটা কি দ্রুত করব না ধীরে করব, ভোক্তার আস্থাটা কিভাবে অর্জন করব, মানের মাধ্যমে অর্জন করব না দামের মাধ্যমে বা মূল্যের মাধ্যমে অর্জন করব, ভোক্তার পছন্দটা কি রকম চেঞ্জ হচ্ছে, ভোক্তার পছন্দের সাথে আমার পণ্যের উৎপাদনটা কি আমি চেঞ্জ করব কিনা, এগুলি নীতি প্রণয়নের কাজের সাথে জড়িত। এইটা বিপণনের একটা সহায়ক কার্যাবলী। তারপর হলো অর্থ সংস্থান। এটা আমি আগেই বলছি যে বেশি পণ্য উৎপাদন করতে গেলে পুঁজি বেশি দরকার হয়। এখন পুঁজি বেশি দরকার হয়, বেশি উৎপাদন করব যদি বেশি মার্কেটিং করা যায়। তা মার্কেটিং কাজটা যত বড় হবে, অর্থের পরিমাণটা, পুঁজির পরিমাণটাও বেশি লাগবে, পুঁজিও বেশি হাতে সংগ্রহ করতে হবে। আর পুঁজি সংগ্রহ করাও একটা সহায়ক কার্যাবলী। সাপোজ যে একটা কোম্পানি, সে মিডলম্যানের ব্যবসা করে, মধ্যস্থ কারবারি, সে মধ্যস্থ কারবারি হতে পারে একজন পরিবেশক, ডিস্ট্রিবিউটর, সে বাইরের থেকে পণ্য এনে বাংলাদেশে বিক্রি করে। সে চীন থেকে পণ্য আনলো, চীন থেকে প্রচুর এলইডি টিভি আনলো, যে এলইডি টিভি চীন থেকে কিনে এনে সে বাংলাদেশে বিক্রি করবে। এখন বাংলাদেশে তার চীন থেকে যদি কম্পিটিটিভ মার্কেটে, এলইডি টিভির মার্কেট এখন প্রতিযোগিতামূলক মার্কেট, এখন সে চীন থেকে যদি কম পরিমাণে আনে, তাহলে কম্পিটিটিভ মার্কেটে তার মার্কেটিং কস্টটা অনেক বেশি হয়ে যায়। আর বেশি পরিমাণে আনলে তার মার্কেটিং কস্টটা পোষে। এখন বেশি পরিমাণে যদি এলইডি টিভি বাইরের থেকে আমদানি করে নিয়ে আসে, তাহলে তার বেশি পরিমাণে পুঁজি তার সংগ্রহ করতে হবে, এবং এই পুঁজি সংগ্রহের মাধ্যমে সে বিপণনের কাজটা পরিচালনা করলে তার বিপণনের কার্যের পিছনে যে খরচটা, তার জন্য এটা পোষাবে, বা এই খরচটা করে সে
মার্কেটে, কম্পিটিটিভ মার্কেটে সে টিকে থাকতে পারবে। তাই এই ক্ষেত্রে অর্থসংস্থান তার একটা বড় ফ্যাক্টর, যে তাকে প্রচুর পরিমাণে এখানে ইনভেস্ট করতে হবে যদি কম্পিটিটিভ মার্কেটে আমি এই কাজটা, এই বিপণনের কাজটা আমি করতে চাই। তাহলে বিপণনের একটা সহায়ক কাজ হলো অর্থসংস্থান। বিপণনের এরিয়া যত বড় হবে, বিপণনের কাজে অর্থের পরিমাণটাও বেশি লাগবে। যেমন গুদামজাতকরণ, মুন্সিগঞ্জে গুদামজাতকরণ করে, আলু গুদামজাতকরণ করে পরবর্তীতে বিক্রি করা হয়। একটা গুদাম যদি ভাড়া নেওয়া এই কাজটা করা যায়, গুদাম নিজে তৈরি করেও এই কাজটা করা যায়। এক্ষেত্রে তাকে এই অর্থসংস্থানের কাজটা করতে হবে। তাহলে অর্থসংস্থানের কাজটা, এই ক্ষেত্রে অর্থসংস্থানের কাজটা বিপণনের কাজ, বিপণনের একটা সহায়ক কাজ। যন্ত্রপাতি সংগ্রহ, বিপণনের বন্টন প্রণালীর টোটাল কাজটার ভিতর পরিবহন বা যোগাযোগ সংক্রান্ত কাজটা করতে যে তাকে বিভিন্ন যানবাহন ব্যবহার করতে হয়, বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করতে হয়। এখন প্রপার যন্ত্রপাতিটা সংগ্রহ করা, সঠিক সময় সংগ্রহ করা এবং সঠিকভাবে কাজে লাগানো, বন্টন প্রণালীতে কাজে লাগানো বিপণনের একটা সহায়ক কার্যাবলী। নেক্সট হলো তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। এই টোটাল কাজটাকে বিক্রয়, ক্রয়, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, পরিবহন, গুদামজাতকরণ, মনিটরিং, ফরমায়েশ, পৃথকীকরণ, এই অর্থসংস্থান, যন্ত্রপাতি সংগ্রহ, এই টোটাল কাজটাকে একটা সিস্টেমের ভিতর নিয়ে এই কাজটাকে পরিচালনা করা, এই কাজটাকে তত্ত্বাবধান করা, এই কাজটাকে নিয়ন্ত্রণ করা, এটা বিপণনের একটা সহায়ক কাজ। টোটাল কর্মযজ্ঞ যে আছে, এই কর্মযজ্ঞটাকে ঠিকমতো চালু রাখা, পরিচালনা করা, তত্ত্বাবধান করা এবং নিয়ন্ত্রণ করা বিপণনের একটা সহায়ক কাজ। তাহলে বন্টন প্রণালীতে তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণও একটা বড় ভূমিকা রাখতে পারে এই কাজটা। প্রসার, প্রমোশন, ভোক্তা চাহিদা চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়? ভোক্তার রুচির চেঞ্জের মাধ্যমে। কিভাবে চেঞ্জ হয়? ভোক্তার আয়ের চেঞ্জের মাধ্যমে। কিভাবে চেঞ্জ হয়? ভোক্তার অভ্যাসের চেঞ্জের মাধ্যমে। এইভাবে ভোক্তার পণ্যের প্রতি আগ্রহটা কমতেও পারে, বাড়তেও পারে। আবার কম্পিটিটিভ মার্কেটে, প্রতিযোগিতামূলক বাজারে পণ্যটা প্রতিযোগিতামূলক কম্পিটিশনে অন্যের পণ্যের সাথে যদি কম্পিটিশনে যায়, তাহলে ক্রেতা এক কোম্পানির পণ্য থেকে আরেক কোম্পানির পণ্যে তার পছন্দটা নিয়ে যেতে পারে। তাহলে এই কাজটা যাতে না হয়, ক্রেতাকে যাতে আকৃষ্ট করা যায়, ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করে ক্রেতার রুচি চাহিদা যাতে বোঝা যায়, পণ্যের প্রতি যাতে ক্রেতার আগ্রহ তৈরি হয়, সেই জন্য প্রমোশনের কাজটা করা হয়। প্রমোশনের কাজ বিপণনের একটা বড় কাজ। ভোক্তার সাথে সম্পর্ক তৈরি করা, ভোক্তার সাথে সম্পর্কটাকে শক্তিশালী করা, নতুন ভোক্তা তৈরি করা, নতুন চাহিদা তৈরি করা, এই কাজটা প্রসারের মাধ্যমে হয়ে থাকে। বিজ্ঞাপন একটা প্রসার, প্রমোশন। ব্যক্তিক যোগাযোগ একটা প্রসার, এটা একটা প্রমোশন। তাহলে প্রমোশনালমূলক কাজ বিপণনের একটা অন্যতম কাজ, এটা একটা সহায়ক কাজ। ভোক্তার সাথে সংযোগ স্থাপনের করার ক্ষেত্রে প্রমোশন একটা সহায়ক কাজ। নেক্সট হলো বাজার তথ্য সংগ্রহ। আগে বাজার তথ্য সংগ্রহের উপর বেশি গুরুত্ব দেওয়া হতো না, যে ক্রেতা মার্কেটে প্রতিযোগিতা ছিল না, পণ্য উৎপাদন করতে একটা দুইটা কোম্পানি, এখন হরেক রকমের কোম্পানি হরেক রকম পণ্য বাজারে নিয়ে আসে। ক্রেতার পছন্দ এক কোম্পানি থেকে আরেক কোম্পানির কাছে যেতে পারে। এই ক্ষেত্রে সব সময় বাজার থেকে ক্রেতার রুচি চাহিদা পছন্দ
এগুলো সম্পর্কিত তথ্য কালেক্ট করতে হয়। নেক্সট হলো বিক্রয়োত্তর সেবা। বিক্রয়োত্তর সেবা, বিক্রয়ের পর পণ্যের ভেতরে পণ্য সম্পর্কিত কোনো অভিযোগ যদি থাকে, পণ্যটা যদি নষ্ট হয়ে যায়, এ সম্পর্কিত কাজগুলো কোম্পানি বা উৎপাদনকারী প্রতিষ্ঠান করে দেবে, এরকম একটা নিশ্চয়তা উৎপাদনকারী বা মধ্যস্থতা কারবারি দিয়ে থাকে। এটাকে বলা হয় বিক্রয়োত্তর সেবা। আমাদের দেশে বলা হয় যে ওয়ারেন্টি দিয়ে থাকে, যে এই পণ্যটা আপনার কাছে বিক্রি করলাম, এই পণ্য যদি আগামী 1 বছরে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, স্বাভাবিক কার্যক্রমে যদি ক্ষতিগ্রস্ত হয়, আমি পণ্যটা ঠিক করে দেব, পণ্যটা যদি কাজ না করে আমি ঠিক করে দেব। এটাকে ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা বলে। এটা হলো সহায়ক কার্যাবলী। এই বিক্রয়োত্তর সেবার উপরই একটা উদ্দীপক তৈরি হতে পারে। প্রতিটা পয়েন্টের উপরে এক একটা উদ্দীপক তৈরি হতে পারে। তা বোঝা গেল যে বিপণনের কার্যাবলী প্রথমে 3 ভাগে ভাগ করা যায়: মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাজ, বন্টন সংক্রান্ত কাজ, সহায়ক কার্যাবলী। মালিকানা হস্তান্তরের কাজগুলি ক্রয় বিক্রয়, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, ঝুঁকি গ্রহণ। বন্টন সংক্রান্ত কাজ পরিবহন, গুদামজাতকরণ, মরুকীকরণ, পণ্যময় সংগ্রহ, পৃথকীকরণ। পণ্য মরুকীকরণ কিন্তু একটা বড় ব্যাপার। মরুকীকরণ পণ্যের মানটা ঠিক রাখে, পণ্যের চাহিদাও তৈরি করে। আকর্ষণীয় মরুকীকরণ করতে হয় সবসময় ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য। সহায়ক কার্যাবলী নীতি প্রণয়ন, অর্থসংস্থান, যন্ত্রপাতি সংগ্রহ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, প্রসার, বাজার তথ্য সংগ্রহ, এবং তারপরে আসবে হলো বিক্রয়োত্তর সেবা। তাহলে বিপণন কার্যাবলীকে আমরা এইভাবে ভাগ করলাম। পরীক্ষায় যদি আসে যে গুদামজাতকরণের উপর একটা উদ্দীপক তৈরি করে দিল, যে গুদামজাতকরণের মাধ্যমে বন্টন সংক্রান্ত কি উদ্দীপক ভিতর রইল, গুদামজাতকরণের মাধ্যমে বন্টন সংক্রান্ত কি উপযোগ তৈরি হয়। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ তৈরি হয়। পরিবহনের মাধ্যমে একরকম উপযোগ তৈরি হয়, গুদামজাতকরণের মাধ্যমে, মরুকীকরণের মাধ্যমে, ফরমায়েশ সংগ্রহের মাধ্যমে, পৃথকীকরণের মাধ্যমে, এগুলির মাধ্যমে উপযোগ তৈরি হয়। তাহলে এই যে কাজগুলো, বিপণন সংক্রান্ত কাজগুলো, এই কাজগুলো যদি তুমি মাথায় রাখো, তাহলে উদ্দীপকে যখন বলবে যে বিক্রয় সংক্রান্ত কাজটা কি সংক্রান্ত কাজ, এটা মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাজ। বিক্রয়ের মাধ্যমে কি চেঞ্জ হয়? মালিকানা, পণ্যের সত্য হস্তান্তরিত হয়, পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। কার কাছ থেকে হস্তান্তরিত হয়? কার কাছে? মালিকানা উৎপাদকের কাছ থেকে হস্তান্তরিত হতে পারে, মধ্যস্থ কারবারির কাছ থেকে হস্তান্তর হতে পারে। মধ্যস্থ কারবারি পাইকারি বিক্রেতা বা খুচরা বিক্রেতা, এদের কাছ থেকেও হস্তান্তরিত হলে এগুলি প্রতিটার উপরে এক একটা উদ্দীপক তৈরি করা যায়। আগামী ক্লাসে এটা যদি সময় হয় তাহলে এ ব্যাপারে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।